আর আজ কুলতলিতে অভিযান পুলিশের। সাদ্দামের খোঁজে কুলতলিতে ধরপাকড়, পুলিশকে দেখে পালানোর চেষ্টা এক ব্যক্তির। আফতাব সর্দার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার। গতকাল নকল সোনার কারবারিদের খোঁজে আক্রান্ত পুলিশ, আজ নকল সোনার কারবারিদের খোঁজে পুলিশের অভিযান কুলতলিতে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযান চালায়। কি নাম তোমার? নাম কি? আফতাব কি? আফতাব কি? সাদ্দামের কোটি কোটি টাকার কারবার, প্রতারণার কারবার কিভাবে চালাতো এই কারবার, তার সাম্রাজ্যের মাথা কে? নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। সাদ্দাম সর্দার প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। সাদ্দামের ঘরের খাটের নিচে মিলেছে সুড়ঙ্গ, যা কাঁকড়ার খাল হয়ে মিশেছে ঠাকুরান নদীতে। এসব দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ। তাদের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে প্রতারণা চক্র চালাতে কুলতলিতে রীতিমতো সাম্রাজ্য তৈরি করেছিল সাদ্দাম। সাইদুল সর্দার, সাকাত আলী সর্দার, শাহজাহান সর্দার এবং আহেদ আলী মোল্লা, এই চারজন সাদ্দামের ঘনিষ্ঠ সাকরেদ। সবাই দক্ষিণ 24 পরগনার কুলতলির পয়তার হাটের বাসিন্দা। এছাড়াও টাকা দিয়ে অনেক গ্রামবাসীকে দলে টানে সাদ্দাম। পুলিশের দাবি এই সবাইকে নিয়ে চলতো প্রতারণা চক্র, একেবারে টিম গেম। পুরনো মূর্তি দেখিয়ে খদ্দের জোগাড় করা হতো। সামনে থাকতেন গ্রামেরই কয়েকজন। দাবি করা হতো মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে ওই মূর্তি তারা কুড়িয়ে পেয়েছেন। প্রথমে সাদ্দামের দল বলতো কম দামে মূর্তি পাওয়া যাবে। মূর্তিও তৈরি করা হতো সুকৌশলে। মূর্তির নাক এবং কানের একটা অংশ তৈরি হতো সামান্য সোনা দিয়ে। সেই জায়গা থেকে কিছুটা অংশ দেওয়া হতো পরীক্ষা করার জন্য। কম দামে আসল সোনা কেনার লোভে অনেকেই মূর্তি কিনতে রাজি হয়ে যেতেন। মূর্তি নিতে পয়তার হাটে গেলেই শুরু হতো সাদ্দাম বাহিনীর খেল। ক্রেতাদের থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে চম্পট দিত তারা। বিজ্ঞাপন দেওয়া থেকে ক্রেতাদের সঙ্গে ডিল, তারপর টাকা আদায়, সবকিছুর জন্য দায়িত্ব ভাগ করা ছিল। চোরাচালান মামলায় জড়িয়ে পড়ার ভয়ে প্রতারিত হয়েও অনেকে পুলিশে অভিযোগ জানাতেন না। এই সুযোগটাকেই কাজে লাগাতো সাদ্দাম বাহিনী। যদি কেউ প্রতারণার অভিযোগ করে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছিল সাদ্দাম সর্দার। প্রতারণার অভিযোগ উঠলেই সামনে ঠেলে দেওয়া হতো গ্রামেরই কয়েকজনকে। কেউ কেউ আত্মসমর্পণও করতেন। কখনোই সাদ্দাম বা তার ঘনিষ্ঠ সাকরেদরা সামনে আসতো না। যাদের পুলিশ গ্রেফতার করত তারা কয়েকদিন পর জামিন পেয়ে যেত। এরপর ফের শুরু হতো প্রতারণার খেলা। এই খেলা শেষ করতেই আসরে নেমেছে পুলিশ। কয়েক সপ্তাহ আগে নদিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তৎপর হয় পুলিশ। তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশের দাবি পয়তার হাটে অভিযানে গেলে দুজন আত্মসমর্পণও করতে চায়। পুলিশ তাদের ধরেনি। কুলতলিতে অভিযানও বন্ধ হয়নি। সাদ্দামের অবস্থান স্পষ্ট হতেই সোমবার ভোরে পয়তার হাটে যায় পুলিশ। তখনই গুলিও চালানো হয়। এই ঘটনায় 2 মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া 26 জনের নামে মামলা রুজু করা হয়েছে। সোমবার পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিজনরা। এরপর পুলিশ আবার অভিযান চালায়। সাদ্দামের ঘরে খাটের তলায় মেলে সুড়ঙ্গের হদিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবারে কলকাতার খবর। খাস কলকাতায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ভার্সেস তৃণমূলের যুব নেতা। সপাটে চড় কাউন্সিলরের। আর তারপরেই বটতলা থানায় চরম বিক্ষোভ কেদার দাস তার অনুগামীদের। আর এই নিয়েই একেবারে রাজনীতি গরম। ওখানে কি ওদের রসগোল্লা খাওয়াবো? তৃণমূল যুব নেতার দিকে তেড়ে যাচ্ছেন তৃণমূলেরই কাউন্সিলর। তারপর যুব নেতাকে সপাটে চড়। ভাইরাল এই ভিডিও ঘিরে জোর শোরগোল। এ ছবি কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বটতলা থানা এলাকার ঢুলিপাড়ায়। তৃণমূল যুব নেতা কেদার দাসের অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার তোলাবাজি চালান। এর প্রতিবাদ করাতেই তাকে চড় মারা হয়েছে।
8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার সুনন্দা সরকার এবং তার হাজবেন্ড বাবু সরকারের নেতৃত্বে আমার উপর চড়াও হয় এবং আমাকে ফেলে মারধর করে। যেহেতু আমরা এই আপনাদের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। চিকু, নিট্টু, যাকে ছবিতে দেখছেন কেদার দাস, অর্গানাইজ ভাবে এরা তোলাবাজি করে। এরা এখানে বসে ছিনতাই করায় শেতলা মন্দিরে। এরা রাত দুপুরে বেরিয়ে উইকেট নিয়ে একে মার ওকে চমকানো, একটা ছেলেকে বেধড়ক মার মেরেছে 4 জনে মিলে। আমাদের যিনি প্রার্থী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে একটা মালা দিতে আসেননি, একটা মিছিল করেনি, একটা মিটিং করেনি। দায়িত্ব নিয়ে বলছি এরা হারাবার চেষ্টা করে। পুরো কর্মীকে দাঁড়িয়ে ইট মারছে, আমি ওখানে দাঁড়িয়ে ওখানে কি ওদের রসগোল্লা খাওয়াবো? কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার, এই এলাকারই তৃণমূলের যুবনেতা কেদার দাস। স্থানীয়দের দাবি দুপক্ষের অনুগামীদের মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব তৈরি হয়, একে অন্যের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন। পারদ চরমে ওঠে মঙ্গলবার। অভিযোগ দুপক্ষের মধ্যে মারামারি বাধে, আহত হন তৃণমূল কাউন্সিলরের স্বামী এবং আরো এক তৃণমূল কর্মী। এই সময়েরই একটি ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা যায় তৃণমূল যুবনেতাকে চড় মারছেন তৃণমূলেরই কাউন্সিলর। এর প্রতিবাদে বটতলা থানায় বিক্ষোভ দেখান তৃণমূল যুবনেতা কেদার ও তার অনুগামীরা। আমাদের 18 নম্বর ওয়ার্ডে বেআইনি পার্কিং তোলা হচ্ছে, 70 টাকা তোলা হচ্ছে কেন, আমাদের স্ন্যাচিং হচ্ছে কেন, ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, যত বেআইনি কাজের সাথে কাউন্সিলর জড়িত আছে, কাউন্সিলর টাকা খাচ্ছে। এই প্রতিবাদে জানানোর জন্য আমাদেরকে ছেলেদেরকে মারধর করেছে। 30-40 জন মিলে ওয়ার্ডে এক দঙ্গলভাবে এরা লাঠি সোটা নিয়ে মানুষকে, কাউকে দোকান ভাঙচুর করা, কোনো লোককে মারা, এই চাঁদা দে, এগুলো যদি আমরা ছেড়ে দিতাম তাহলে আমাদের থেকে ভালো লোক কিছু নেই। যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন, সেক্ষেত্রে প্রকাশ্যে তাকে মারা হবে, এই ধরনের ভিডিও, এই ধরনের দৃশ্য অবাঞ্ছিত ঘটনা। এই মারধরের ঘটনায় তৃণমূল যুবনেতা এবং তৃণমূলের কাউন্সিলর একে অন্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। নিউজ 18 বাংলা। কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই, আর তাতেই শহীদ হলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, যার বাড়ি এই বাংলার দার্জিলিংয়ে। শোকের আবহ এই মুহূর্তে দার্জিলিংয়ে পাহাড়ে, কারণ ব্রিজেশ থাপা জঙ্গিদের গুলিতে 4 সেনার মৃত্যু হয়েছে, সঙ্গে ব্রিজেশ থাপা। বাড়ি ফেরা হলো না ক্যাপ্টেন ব্রিজেশ থাপার। জুলাইয়ে ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল, মানে এ মাসেই পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ছিল ব্রিজেশের। গতকাল কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে শহীদ ক্যাপ্টেন। রবিবারই অর্থাৎ পরশুদিন বাবা মায়ের সঙ্গে শেষ কথা ক্যাপ্টেনের। কাল ব্রিজেশের কফিনবন্দি দেহ ফিরবে বাগডোগরায়। उनका पेरेंटल पोस्टिंग जो है वो अम्बाला में है, वो एडी का है, एयर डिफेंस। लास्ट सितंबर में अम्बाला से डोडा गया था, आजकल में आने वाला था वो। फिर अब ये ऑपरेशन चल गया तो उसने नेचुरली उसको पूछा भी मैंने क्या हो गया तो मेरा छुट्टी का, तो बोलता अभी कैसे छुट्टी मांगेंगे, अभी ऐसे हो रखा है। ऐसे तो मैंने छुट्टी के लिए अप्लाई कर रखा है, बट अभी तो आ नहीं सकते ना, ऐसे हो रखा है। मैं कैसे इनको बताऊंगा। मैंने इतना भी बताया उसको कि तुम ही हो क्या अकेले, मतलब वहाँ पे। तो बोलते नहीं मम्मी ऐसे में हम लोग नहीं आ सकते। संडे बात हुआ था, सुबह 9 o'clock को, रात को 11 o'clock को मैसेज आया, बट ये हुआ इंसिडेंट शायद 9 o'clock को, तो उसका सीओ का आया था फोन। अभी भी ऐसा प्राउड था, एटलीस्ट कम से होस्ट किया, बट हमारे साथ तो नहीं है ना। बहुत खुश था वो संडे में। वो ये बोल रहा था एक दिन पहले मेरे को नीचे बुलाया गया था, लेकिन आज कुछ इन्फॉर्मेशन आया है करके, इसीलिए मुझे हुक्म मिला है कि मेरे को फिर वापस पहाड़ के ऊपर में जहाँ पर पोस्ट है वहाँ पर ही जाके ऑपरेट करना है। तो मैंने उनको बता दिया कि देखो केयरफुल रहना, सब कुछ ठीक ठाक करना है। मंडे शाम को 9 बजे शायद ये कुछ इंसिडेंट हुआ। मुझे तभी पता लगा जब उनका पेरेंट यूनिट था, वहाँ से कॉल आया उनका सीओ का, कमांडिंग ऑफिसर। मैं प्राउड फील करता हूँ कि जान देकर भी उसने कुछ काम किया है।